শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। নির্বাচন কবে হবে, কি কি সংস্কার ও পরিবর্তন অর্থাৎ শর্ত পূরণের পর নির্বাচন হবে, এসব নিয়ে রাজনৈতিক দল, সরকার এবং জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতা ছিলেন তাদের মতামত, বক্তব্য, অবস্থান আমরা জানতে পেরেছি এবং আমাদের জানানো হচ্ছে, নানা আলোচনা হচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের বিষয় সেনাবাহিনী যিনি প্রধান রয়েছেন তার মতামত গুরুত্বের সাথে আমরা শুনছি, বিবেচিত হচ্ছে এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির কথাও আমরা জানছি। কিন্তু নির্বাচনের মূল শক্তি বা গণতন্ত্রের মূল শক্তি যে জনগণ, তাদের কি চাওয়া, মতামত ও প্রত্যাশা এসব কি আসলে সেভাবে গুরুত্ব পাচ্ছে কিনা নির্বাচন বিষয়ক আলোচনায়, সেটা একটা বড় প্রশ্ন। আমাদের দেশে এর আগেও অনেক আন্দোলন ও সংগ্রাম পরবর্তী করণীয় নির্ধারণ এবং ব্যবস্থা গ্রহণে জনগণের মতামত এবং চাওয়ার ধার ধারেনি কেউই। সঙ্গত কারণে তাই প্রশ্ন থেকে যায়, জনগণ মানে পাবলিকের প্রত্যাশা না জেনে আবারও কি নির্ধারিত হতে যাচ্ছে দেশের ভবিষ্যৎ? এ বিষয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক। বিষয় নির্ধারণ করেছি নির্বাচন এবং জনগণের প্রত্যাশা। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। সাথে রয়েছেন জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব। আমাদের সঙ্গে রয়েছেন সমকালের উপসম্পাদক জনাব মাহবুব আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মাহবুব আজিজ, আপনার কাছ থেকে শুনতে চাই আমি, যে কোনো রাজনৈতিক দল যখন আসলে নির্বাচন বা তাদের এজেন্ডা নিয়ে কথা বলে, তারা আসলে এটাই বলেন যে জনগণ আসলে এটা চায়, জনগণের কথাই আমরা বলছি। সো জনগণ আসলে কারা এবং তারা কি চাইছেন, এটা তো আসলে ন্যারেটিভটা বারবার চেঞ্জ হয়। কিন্তু সত্যিকার অর্থে কি নির্বাচন নিয়ে আমরা জনগণের প্রত্যাশা জানতে চেয়েছি, বা জনগণ আসলে কি চায় বলে আপনি মনে করেন? জনগণ যে বিষয়টা বারবার আমরা শুনি, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বিভিন্নভাবে আসে, তাদেরই প্রতিনিধি হিসেবে আমরা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা শনাক্ত করি অনেক সময়। এবং দেখেন যে একটা তো আমাদের পরিসংখ্যান আছেই, যেই গ্রাহ্য নির্বাচনগুলো সর্বশেষ 2001-এ হয়েছে এবং 2008-এ হয়েছে, এই দুটো নির্বাচনকে যদি আমরা ধরি, তখন দেখবেন যে অন্তত 40% করে ভোট প্রায় বিএনপি এবং আওয়ামী লীগ পেয়েছে। তো 40% ভোট অনেক বড় ব্যাপার। তো বড় রাজনৈতিক দল হলো কি করে বিএনপি, আওয়ামী লীগ? তারা কিন্তু এই নির্বাচনের মাধ্যমেই তারা হয়েছে। এখন আওয়ামী লীগ যে দুরাচারটা করেছে গত 1.5 দশকে, যে অপশাসন করেছে, দুঃশাসন করেছে, একনায়কতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, স্বৈরাচারে পরিণত হয়েছে এবং শেষ পর্যন্ত গুলি করে নিজেদের মানুষ মেরেছে, এরকম একটা পরিস্থিতিতে মানুষ যখন রাস্তায় এসে দাঁড়ালো গণ অভ্যুত্থানে, এর চেয়ে বড় ম্যান্ডেট কিন্তু হয় না। জনগণই তো রাস্তায় এসে দাঁড়ালো 5ই আগস্ট এবং তার আগে 36 জুলাই যেটাকে আমরা বলি। তো মানুষ তাদের যেটা কথা যে আমরা এরকম দুঃশাসন, অপশাসন চাই না, এটা জানিয়েছে তারা, নাহলে এই গণঅভ্যুত্থান হয় না, এটা হয় না। এবং এখানে যে নিরীহ মানুষগুলোর উপরে পুলিশের যে গুলিবর্ষণ আমরা দেখেছি, এই সব কিছু মিলিয়ে যা হয়েছে, তাতে জনগণের স্পষ্ট মতবাদ যে রাষ্ট্রকে বাপের সম্পত্তি বানানো যাবে না, যে এই দেশ আমার বাপ স্বাধীন করেছে, তাই এই দেশটা আমার বাপের, এইরকম কথাবার্তা এবং এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের চিন্তাভাবনা রাষ্ট্রে চলবে না, এরকম একটা প্রত্যয় আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেখেছি, যেটা আমরা জুলাই সনদ হিসেবে পেতে চাচ্ছি বলে আমরা শুনছি। এখন এই যে মানুষের চাওয়া, এই থেকেই কিন্তু এতগুলো সংস্কার কমিটি, অন্তত 6টি সংস্কার কমিটি শুরুতে হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষারই ফসল। কাজে সব কিছু মিলিয়ে মানুষ যে একেবারে উপেক্ষিত বর্তমান রাজনীতিতে, আমি তা মনে করি না, বরং মানুষের অংশগ্রহণ আছে। মানুষের অংশগ্রহণটাকে আরও কিভাবে ইতিবাচক এবং আরও কিভাবে অর্থবহ করা যায়, তার জন্য প্রচেষ্টাও আছে। নিশ্চয়ই অনেক দুর্বলতাও আছে। সেই দুর্বলতাগুলোকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যারা অংশীজন আছেন তারা শনাক্ত করবার চেষ্টা করা হচ্ছে, সেগুলো বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে। এবং এই সমস্ত বলা বলি এবং এই সমস্ত কিছুর চেষ্টার মাধ্যমে নিশ্চয়ই যে আকাঙ্ক্ষিত গণতন্ত্র, সেখানে বাংলাদেশ পৌঁছবে বলেই আমরা মনে করি। সেই বিশ্বাস রাখতে চাই। জনাব সাইফুল ইসলাম চৌধুরীর কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কথাই শুনতে চাই, নানা শ্রেণী পেশার মানুষ আসলে কি ভাবছেন নির্বাচন নিয়ে। কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক,
তারপরে আসলে মোটামুটিভাবে নিশ্চিতভাবে ধরা যায় 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। নির্বাচনের সময় এবং নির্বাচন নিয়ে কি ভাবছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেটা একটু জেনে আসি, আমরা শুনে আসি। সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি কি এভাবে আসলে দীর্ঘদিন থাকাটা ঠিক না। দেশে একটা নির্বাচিত সরকার আসলে আমার মনে হয় সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচন তো প্রয়োজন আছে, লাগবেই ইনশাল্লাহ। নির্বাচনটা হইলে ভালো হবে, যে সরকার আসলে দেশে ভালো হবে। বর্তমান পরিস্থিতি এখন ভালো আছে, নির্বাচনের কি দরকার আছে? সবই তো লুট্টা বিট্টা খাওয়ান না সরকার আইছে। জনগণের দুঃখ বোঝার সরকার কেউই আসে নাই। যে যেভাবে মতো সেভাবে করতেছে। আসলে দেখেন, যদি একটা দলীয়ভাবে যদি একটা সরকার গঠন হয় তাহলে দেখেন আসলে এগুলো থাকবে না। বর্তমান দেশের যে পরিস্থিতি, নির্বাচন না হয় ভালো, যাই আছে হ্যাঁ থাক। আমরা চাই আমাদের নতুন সরকার আবার আমাদের মধ্যে ফিরে আসুক, আমাদের দেশটাকে আবার আগের মতন সুন্দর করে সোনার বাংলাদেশকে গড়ে তুলুক। দর্শক, আমরা শুনছিলাম বিভিন্ন শ্রেণী পেশা এবং মতের মানুষের কথা। স্টুডিওতে ফিরে আসবো জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে। নির্বাচন তো আসলে একটা কালচার এবং গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। জনগণ তারা ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন, ইনফ্যাক্ট রাষ্ট্র চালান আসলে তারা। সেই জায়গায় আমাদের যে রাজনীতির কালচার তৈরি হয়েছে বিগত সময়ে, আমরা কাকে নির্বাচন করব সেটাও কি আমরা বুঝি কিনা, বা আদৌ আমাদের কোন প্রায়োরিটিকে মাথায় রেখে আমাদের প্রতিনিধি নির্বাচন করা দরকার? জনগণ হিসেবে গণতন্ত্রের জায়গায় আমাদের শিক্ষার কি কিছুটা অভাব হয়ে গেল এই দীর্ঘ সময়ে? এই শিক্ষার অভাব বললে আসলে ভোটারদেরকে একটু বোধহয় ছোট করা হয়, অতএব শিক্ষার অভাবটা না বলাই ভালো আর কি। প্র্যাকটিস না, যেটা আসলে মূলত হচ্ছে কি, আমরা যদি আমাদের দেশে ভোটাধিকার শুরু হয়েছে 1937 সাল থেকে, এবং 1937 থেকে আমাদের ভোটাররা যখনই ভোট দিয়েছে, যেটা অন্যান্য দেশে যেভাবে দেখা যায় যে মোটামুটি একটা মিশ্র দলের একটা ইয়ে হয়, নির্বাচিতভাবে হয়, আমাদের কিন্তু সেই 37 সাল থেকে দেখা যাচ্ছে যে ভোট যখনই হয় তখন একদিকেই ভোটটা যায়। তার মানে কি, ভোটের আগে কেউ কেউ হয়তোবা একটা জনপ্রিয় স্লোগান তুলতে পারেন, জনপ্রিয় একটা আওয়াজ দিতে পারেন, যেটা 37 সালে শেরেবাংলা একে ফজলুল হক তিনি নির্বাচিত হলেন। এবং সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখা গেল যে ইয়ে হচ্ছেন জমিদার, খাজা নাজিমুদ্দিন জমিদার, এবং তার জমিদারি পটুয়াখালীতে, সেখানে তাদের বিরুদ্ধে নির্বাচন করে শেরেবাংলাকে ফজলুল হক নির্বাচিত হলেন। কিন্তু এবং তার একটাই ইয়ে ছিল যে জমিদারি উচ্ছেদ করবেন। জমিদারি উচ্ছেদ করবেন, তখন কিন্তু ভোটার ছিল যে 6 আনা ট্যাক্স যারা দিতেন, চৌকিদারি ট্যাক্স, তারাই ভোট দিতেন, সর্বসাধারণ ভোট দিতে পারতেন না। তো সেই ভোটে যে আপনার জমিদারি উচ্ছেদের এই জনপ্রিয় দাবির পরিপ্রেক্ষিতে আপনার যেটা তখন আবার ভোট ছিল মুসলিম ভোট আর হিন্দু ভোট আলাদা ছিল আর কি আসন। মুসলিম আসনগুলোর মোটামুটি কৃষক প্রজা পার্টি ভালোভাবে জিতে গেলেন। এরপরে দেখা গেল যে মধ্যে তো 43 সালে আবার একটা কিছুটা যেটা হচ্ছে আপনার কেনা বেচা হয়ে গেছে, এবং খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হয়ে গেলেন আবার ওখানে ওই সংসদেই। 46-এ তারপরে আমরা একটা ভোট দিলাম সেই ব্রিটিশ আমলে। তখন জনপ্রিয় দাবি হচ্ছে যে পাকিস্তান মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র, ফলে মুসলিম লীগ তখন ঝেড়ে ভোট পেল আর কি। তখন আবার একদম শেরেবাংলা একে ফজলুল হকের দল প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। তার ঠিক 8 বছর পরে এসে 54 সালে আপনার যুক্ত ফ্রন্টের নির্বাচন। 46-এ এই পূর্ব বাংলার মানুষ যেখানে ঝেড়ে মুসলিম লীগকে ভোট দিল, সেখানে 54 সালে এসে 309টা আসন, 9টা মহিলাদের, 300 আসনের ভেতরে মুসলমানদের আসন ছিল বোধহয় 237টা আসন, 9টা মাত্র আসন পেল হচ্ছে মুসলিম লীগ, আর পুরাটা যুক্ত ফ্রন্ট। তখন 21 দফা। তার মানে কি, আমরা যখনই ভোট দেই না কেন তখন একটা জোয়ারের দিকে আমরা থাকি। আমরা আসলে জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারিনি। প্রত্যাশা পূরণ না হওয়াতে জনগণ 46 সালে অন্যভাবে ভোট দিলেন।
46-এর প্রত্যাশা পাকিস্তান তো হয়ে গেল, কিন্তু তারপরে অর্থনৈতিক যে স্বাধীনতাগুলো এগুলো আসেনি বলে 54তে আবার অন্যভাবে ভোট দিল লোকজন। তো আমাদের মানুষ হচ্ছে কি যে আমরা প্রত্যাশাটা পূরণ করতে পারি না বলেই আমরা জোয়ারের দিকে চলে যাই। একেবারে যদি 5ই আগস্টের পরেই নির্বাচন হয়ে যেত তখন হয়তো এক ধরনের প্রত্যাশায় ভোট হতো, কিন্তু এই যে মোটামুটি 1 বছর পার করেই তো হবে, অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পার হওয়ার পরে যখন একটা নির্বাচন হবে তখন আসলে কোন হতাশা থেকে কোন আশায় যাওয়ার জন্য জোয়ারটা আসবে বলে মনে করছেন আপনি? আসলে আমি বড় ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। জোয়ার শব্দটার সাথে আমার দ্বিমত আছে যে আপনি ধরেন যে মানুষের চাওয়া এবং মানুষের চাওয়ার মধ্যে কিন্তু অনেক ধরনের প্রায়োরিটি থাকে। আপনি যদি তার সামনে কোনো পছন্দের নানান রকম ভেরিয়েশন না দিতে পারেন, সে কাকে ভোট দেবে? আওয়ামী লীগ গত দেড় দশক কী করেছে? কোনো বিরোধী দলই রাখেনি। বিএনপিকে নানানভাবে ছলচাতুরি নির্বাচন তারা করেছে। একবার করেছে বিনা আসনে, একবার করেছে মধ্যরাতে, আরেকবার করেছে আমি ডামি নির্বাচন। তাহলে মানুষ ভোটটা দেবে কাকে? ভোট দিতে পারেনি। এই রকম একটা অবস্থাতে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনকে ভয় পায় তখন মানুষ আসলে ভোটটা দেবে কোথায়? জোয়ার তো অনেক পরের কথা। এখন কি হচ্ছে আপনি দেখেন, আপনি যখন আওয়ামী লীগ 1.5 দশকে বিরোধী দল শূন্য করে ফেলল, এবার তো বিএনপি এত খুশি কেন? কারণ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আপনি যতই সরকার বলুক না কেন, এনসিপি আর জামাত, তারা কি আসলে বিএনপির ভোটের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী আদৌ? তাদের মূল প্রতিদ্বন্দ্বী তো অনুপস্থিত আওয়ামী লীগ। এখন স্বাভাবিকভাবেই কথা আসবে যে আওয়ামী লীগ তো এত অপশাসন দুঃশাসন করেছে, হত্যা করেছে, তারা আবার কি করে নির্বাচনে দাঁড়ায়? ঠিক আছে, এখন শেখ হাসিনা ও তার যে সঙ্গী সাথীরা তারা দুরাচারটা করেছে, তাতে শাস্তি হবে। কিন্তু তার জন্য একটা 70 বছরের পুরনো রাজনৈতিক দল একদম অনুপস্থিত হয়ে যাবে। তাদের যে তৃণমূল পর্যায়ের যারা সমর্থক, যারা প্রজন্ম পরম্পরায় দলটিকে সমর্থন করে, তাদেরকে কি আপনি এই সমাজচ্যুত করে দেবেন? তাদেরকে কি বলবেন না আপনাকে জামাতে ভোট দিতে হবে? কিন্তু নেতৃত্ব না থাকলে ওরা কোথায় যাবে? নেতৃত্ব থাকে না কি করে? আবার নেতৃত্ব যখন আপনার দণ্ডিত হবে তখন সেখানে নতুন নেতৃত্ব আসবে। সেটা সব দলের ব্যাপারেই সত্য, শুধু আওয়ামী লীগ কেন। নেতৃত্ব তো প্রজন্ম পরম্পরায় আসবে। সেটাই তো এই গণ অভ্যুত্থানের প্রত্যয়, যে এটা রাজতন্ত্র নয়। আপনি দেখেন, আমি এই বিষয়টা একটু শেষ করি, যে আওয়ামী লীগের শেখ হাসিনা যদি এটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে, বা মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ সবকিছুকে, এইটা সাধারণ, কিন্তু আওয়ামী লীগ তো এখনো আপা আসবে সেই বর্ষাতেই বসে আছে। এখন সেই জায়গাটাতে যদি তারা বসে থাকে, সেটা তাদের ব্যর্থতা। এবং সেটা নিয়ে আপনি এই 40% মানুষকে আপনি কোনো ঐক্যমতের কোনো মিটিংয়ে ডাকবেন না, কোনো কিছুতে না। এটা কি এই সিদ্ধান্তটা আপা আসবে বলে যে বসে আছে এতগুলা মানুষ, আপনি কিভাবে জানলেন? সরকার বলেছে দেখে না? তাদের কার্যক্রম কোথায়? কার্যক্রম দেখলেন তাদের পেজ থেকে? তারা তো কেউ নাই কোথাও। আপনি এটা ফেসবুকের একটা কিছু, এটাই কি সত্য? মানে শুধুমাত্র যদি সেটাই থাকে তাহলে তৃণমূলে কোনো মানুষ, আপনি গত 15 বছরে বিএনপির যা হয়েছে, আইন আদালতের বারান্দায় হাঁটাহাঁটি করতে করতে দশক পার হয়েছে, এখন আওয়ামী লীগেরও এই কর্মীদেরকে এই অবস্থাতেই পড়তে হবে। আমার কথাটা হচ্ছে, এই রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়ে গণতন্ত্রটা যাতে না হারিয়ে যায়, আপনার সকলের মতামত দেবার সুযোগ থাকতে হবে। যিনি অপরাধী তিনি জেলে থাকবেন। অপরাধী 2 কোটি মানুষ হতে পারে না, অপরাধী 3 কোটি 5 কোটি মানুষ হতে পারে না। এখন বলা হচ্ছে গত 3 যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সাথে যারা জড়িত আছে সবাইকে শাস্তি দিতে হবে। ভাই, 30 লক্ষ মানুষের আপনি বিচার করতে বসবেন এখন? আপনি দেখেন জিনিসগুলো জটিল করে ফেলা হচ্ছে। কিন্তু আপনি যা হয়েছে, আমাদেরই তো মানুষজন সবাই, তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাই না। যারা খুন করেছে, একেবারে যারা নৃশংস আচরণ করেছে, তাদেরকে আমরা শাস্তি দিয়ে মোটামুটি অন্য সব কিছুকে একটা স্বাভাবিকীকরণের মধ্য দিয়ে আমরা আগামীতে যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থায় যেতে পারি, সেই দিকে আমাদের চোখ এবং মনোযোগ দেওয়া উচিত। আমরা কিন্তু এখনো এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? বড় দলগুলোর চোখে চোখ রেখে কথা বলবার
সাহস অর্জন করা। এই আওয়ামী লীগের চোখে এইভাবে কথা বলা যেত? এই তৈলাক্ত সাংবাদিকদের এই যে পিচ্ছিল পথ তারা তৈরি করেছিল, আমরা তো ভেবেছিলাম যে আমাদের জীবদ্দশায় আমরা কথা বলতে পারবো না। এইটা যখন আপনার হেলিকপ্টারে তুলে দেওয়া গেছে, এখন কিন্তু মানুষের সাহস অনেক। সাইফুল ইসলাম চৌধুরী, আপনিও কি একই কথা মনে করেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে নির্বাচন আসলে ওই রকম ভাবে গণতন্ত্র চর্চা হবে না? গণতন্ত্র চর্চায় তো অবশ্যই একটা ব্যাঘাত ঘটবে, কারণ আপনার এই যে 40% যেটা বলা হয় যে আওয়ামী লীগের পক্ষের লোক, সেই 40% এখন নামতে নামতে হয়তো 20-এ নেমে গেছে। সেই 20% লোক তো ভোটে আসবে না। কিন্তু ভোটে যদি নাও আসে, আপনি ধরেন যে খুব স্বাভাবিকভাবেই কখনোই আপনার 100% লোক তো আর ভোট দেয় না। ভোট দিতে গেলে পরে আমাদের আপনার যদি খুব জেনুইনলি ভোট হয় তাহলে 60%-এর মতন ভোট হয়, আর যেগুলো ইঞ্জিনিয়ারিং ভোট হয় সেখানে 80-90 হয়। তা আপনার স্বাভাবিক ভোট হলে 60-65% ভোট হবে, অর্থাৎ 35 থেকে 40% লোক ভোট দেয় না। অথবা আওয়ামী লীগের যারা ভোট দেবে না তারা না দেওয়ার মধ্যে, অত গণতন্ত্র খুব যে হ্যাম্পার হবে তা না, কিন্তু তারা যদি মাঠে থাকে ভালো হবে, না থাকলেও তারা অন্যভাবে হয়তো রয়ে গেছে, এইভাবেই থাকবে। মাহবুব আজিজ ভাই, 5ই আগস্টের পরপর না হলেও একটা মোটামুটি একটা বড় সময়ের পরে হলেও এই নির্বাচনটা আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রথম নির্বাচন, এবং সেই প্রত্যাশার তো নিশ্চয়ই একটা বড় জায়গা থাকবে, খাত থাকবে মানুষের। আপনার কি মনে হয় যে এই নির্বাচন আসলে কোন বড় আকাঙ্ক্ষা নিয়ে আসবে জনগণের কাছে? আসলে এই গণ অভ্যুত্থানের যে পরবর্তী সরকার, এটা কিন্তু একদম কনভেনশনাল তত্ত্বাবধায়ক সরকার নয়। এই জন্যই এত সংস্কারের কথাগুলো আসছে, এবং সংস্কার মানে হচ্ছে যে রাজতান্ত্রিক একটা মানসিকতা চলে আসছিল আমাদের সরকারগুলোর মধ্যে, সেখান থেকে বেরিয়ে জনগণের সাথে একটা সরাসরি একটা একই টেবিলে বসবার একটা চেষ্টা, আমি যেটা মনে করি। এবং সেটা তো চেষ্টা চলছে, ঐক্যমত্য কমিশন করা হচ্ছে, 70 অনুচ্ছেদ নিয়ে আপনি জানেন গতকালকে অনেকখানি এগোলো, এবং এটা যদি বিএনপির সাথে সরকারের যেই লন্ডন যে বৈঠকটা হলো, সেই ক্ষেত্রে যেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে হয়তো আরও কিছু সিদ্ধান্ত আসতে পারে। এবং যত বেশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ছাড় নেওয়া যাবে, তত বেশি গণতন্ত্রের জন্য ভালো হবে। কারণ আপনি তো কোনো রাজনৈতিক দলকে বাধ্য করতে পারেন না যে তুমি এইভাবে নেতৃত্ব নির্বাচন করো, কারণ রাজনৈতিক দলগুলো তো এইভাবেই পরিচালিত হয় আমাদের দেশে। বড় রাজনৈতিক দল বলেন, ছোট রাজনৈতিক দলগুলো এইভাবেই এক ধরনের নিজেদের মতো করে চলে। সেইখানে যত বেশি গণতন্ত্রের চর্চা করা যাবে, যেখানে যত বেশি জবাবদিহিতা আনা যাবে, তত বেশি কিন্তু রাষ্ট্রযন্ত্রের মধ্যেও জবাবদিহিতা আসবে। সেই কারণেই এত চেষ্টা, এত কিছু করা। এবং আমার যে প্রশ্নটা ছিল, যেটা নিয়ে ভাই বললেন যে খুব বেশি কিছু হবে না 20% লোক যদি অনুপস্থিত থাকে, আসলে অনুপস্থিতি মানে কি? অধিকারহীনতা। এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন, আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। এটা যখন আওয়ামী লীগের আমলে বিএনপি অনুপস্থিত ছিল, তখন যখন আমরা বারবার বলেছি যে এইভাবে নির্বাচন হয় না, বিএনপিকে ছাড়া, এত বড় একটা রাজনৈতিক দলকে ছাড়া কি করে আপনারা নির্বাচন করেন, এবং কোনো বিকল্প থাকছে না, সে তাদের জাতীয় পার্টিকে তাদের বিরোধী দল বানিয়ে, আপনি চিন্তা করেন কী রকম তামসা করেছে, সরকারের মন্ত্রীও বানিয়ে দিয়েছে। তো আপনি লন্ডনে ডক্টর ইউনূসকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল 12ই জুন, আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে, যে আপনারা তো কোনো বিকল্প রাখছেন না, এবং এটা একটি ভিন্ন মোড়কে কর্তৃত্ববাদেরই আরেকটি রূপ, এরকম প্রশ্ন সরাসরি করা হয়েছে। ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? তারা তো শিশু হত্যা করেছে। কথা সত্য যে শিশু হত্যা করেছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু করেন, একটি নেতৃত্ব, কিছুদিনের নেতৃত্ব। সেই কারণে কিন্তু পুরো রাজনৈতিক দলকে আপনি, তাহলে তো তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়টাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাদের যে বিরাট ঐতিহ্য সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাজেই আপনার গণতন্ত্রের স্বার্থে, আপনার গণতন্ত্রের প্রশ্নে আজকে আপনি আওয়ামী লীগকে আলাদা করতেই পারেন, যেহেতু এত বড় একটা ঘটনা সাম্প্রতিক ঘটে গেছে, কিন্তু কতদিন আপনি আলাদা রাখবেন এই মানুষগুলোকে? এবং এই সব মানুষগুলোকে একসাথে রাখতে হবে। আমাদের কথা হচ্ছে যে ধর্ম, বর্ণ, বিশ্বাস, অবিশ্বাস,
জাতি উপজাতি নির্বিশেষে সকলকে একটা প্ল্যাটফর্মে আনার একটা সূতিকাগার হোক এই নির্বাচন। আজিজ ভাই, এখানে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যদি আওয়ামী লীগ দল হিসেবে এটা বলতো যে এটা আসলে দল হিসেবে আমরা করিনি, কোনো ব্যক্তি হিসেবে করেছে, তখন আপনার কথাগুলো যৌক্তিক হতো, কিন্তু তারা কি এটা করেছে? আপনি দেখেন এনসিপির জন্য সরকারের কত মায়া, ফিডিং করা বলতে যা বোঝায় এনসিপি কে করছে, হ্যাঁ, সময় দিচ্ছে ইত্যাদি নানান কিছু। জামাত রাগ করে আসেনি, অভিমান করেনি, তাকে ডাকা হচ্ছে। বিএনপির জন্য লন্ডন পর্যন্ত চলে যাচ্ছেন। তাহলে রাজনৈতিক দল হিসেবে সকলেই যদি কিছু প্রীতি পেয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের জন্য তো একটা আহ্বান থাকতে পারে। যুক্তির খাতিরে বলছি। এখন তার মানে তো শেখ হাসিনাকে তো আর আহ্বান জানাতে বলছি না, বলা যেতে পারে যে আপনারা আপনাদের দিক থেকে কোনো একটা প্রতিনিধি দল নির্বাচন করেন। আমি জানি না সেটা অংশীজনরা কিভাবে ভাববেন। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিছু বলতেছি না। আমি বলতে চাচ্ছি গণতান্ত্রিক যেই চর্চা, তাতে সকল মতের মানুষের অংশগ্রহণটাকে যত বেশি নিশ্চিত করা যায়। আপনি ফিডিং করবেন, এনসিপিকে করেন, বাম দলগুলোকে করেন না কেন? আপনি ইসলামিক দলগুলোর জন্য যত বেশি উদ্গ্রীব, বাম দলগুলো কি বাংলাদেশের রাজনীতির জন্য কিছু করেনি গত ৭০ বছরে? আপনি বাম দলের একটি কথা শোনেন সরকারের মুখে বলেন? আমাদের প্রগতিশীল রাজনীতির ক্ষেত্রে সমাজ বিনির্মাণে বাম দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে। ৬০ দশকে বাংলাদেশের বিকাশের পেছনে গুরুত্বপূর্ণ অবদান আছে এই বাম দলগুলোর, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির। কোথায় সেই কমিউনিস্ট পার্টি? তাকে তো একটিবারও আমরা কোনো ফোরামে দেখতে পাচ্ছি না। এটা যেমন বাম দলের দুর্বলতা, সেটা কিন্তু সরকারের থেকেও এই আহ্বানটুকু আমরা ইনক্লুসিভনেস যখন বলি তখন তো অন্তর্ভুক্তমূলক সমাজের কথা আপনি বলছেন অন্তর্ভুক্তমূলক সমাজ কাকে নিয়ে? ঐক্যমত্য করছেন কাকে নিয়ে? এই 30% লোককে বাদ দিয়ে, এবং এমনভাবে করার চেষ্টা করছেন যাতে এই শূন্যতাটা তৈরি হয়, এই ভোটগুলো আমার পকেটে আসে। সেটা জামাত যেমন ভাবছে, এনসিপি ভাবছে, বিএনপিও হয়তো ভাবছে। কেন? কিন্তু তাই বলে আপনি স্কুলের শিক্ষক, আপনি দেখবেন কুড়িগ্রামে, সেখানে সাধারণ স্কুলের শিক্ষকরা এখন বাড়িতে থাকতে পারে না। কারণ কি? অপরাধী কি? হয় তারা আওয়ামী লীগ, না হয় হিন্দু। শুনতে খারাপ লাগবে আপনার, কিন্তু এটাই বাস্তবতা। এই জিনিসগুলো হচ্ছে পাড়ায় পাড়ায়, আপনি নড়াইলে যান, আপনি আখাউড়াতে যান, গ্রামে গ্রামে হচ্ছে। এবং এই জিনিসগুলো আপনি যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের উপরে এভাবে করে, আবার আওয়ামী লীগ যখন আসে তখনও কিন্তু তারা আরও হয়তো দ্বিগুণ বেগে করে। কাজে এই সমস্ত পেশিবাদের বিরুদ্ধেই কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান, এবং শুধুমাত্র ছাত্রদের ছিল না এই অভ্যুত্থান, এখানে কিন্তু জনতা ছিল। কিন্তু এই নির্বাচন কি পেশিবাদের বিরুদ্ধে কাজ করতে পারবে নাকি পেশি শক্তির মাধ্যমে আবার ক্ষমতায় আসবে? এই জন্যই তো এত কথা বলা, যে একটি মাত্র দলকে এত বড় করবেন না, তাহলে কিন্তু আবার সেই একটি দলের এবং প্রশ্নটা যেহেতু অনেক বড়, আমাদের কথা আসলে চলতেই থাকবে, সময় একেবারে বেঁধে দেওয়া হয়েছে আমাদেরকে। আকম সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, জনগণ কি পেশিবাদের দ্বারা আবারও নিষ্পেষিত হবে, নাকি তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে ভোটের মাধ্যমে? কিভাবে হবে? কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু লন্ডন যায় বলেছেন, যে কথাটা বলেছেন তাতে এসে যায় যে আমাদের জনগণ টাকা পয়সাতে ভোট কেনা বেচাটা হয়। এটা কিন্তু তিনি প্রকারান্তরে তাই বলেছেন। তার মানে আনফরচুনেট। এখন ভোট কেনা বেচা যদি হয়, এটা যদি আসে, তাহলে হচ্ছে যে আমরা স্বাধীনভাবে ভোট দেই না। আমরা স্বাধীনভাবে ভোট দেই না, তাহলে কারা ভোট নেয়? এবং আজকে যেভাবে আপনি মব তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, ভোটের সময় সেটুকুন হবে না, এই গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন? তারপরে আপনি সামনে যখন নির্বাচন করতে যাবেন, তখন এই ৩০ লক্ষ লোকের ভিতরে এখন অনেকেই চাকরিতে আছে। সবাইকে তো 22 জন ডিসিকে না আপনি চাকরিচ্যুত করেছেন, এই ৩০ লক্ষ লোককে তো চাকরিচ্যুত করেননি। ৩৩ লক্ষ লোক তখন থাকবে। এরা কি আসবে সামনে ভোটে আপনি কাজ করতে? যে আপনি যদি আচ্ছা, ভোটের আগে কে জানতো? আপনি বলেন তো, যে 18-র ভোট ওরকম হবে, 24-এর ভোট এরকম হবে, 14-র ভোট এরকম হবে। একজন প্রিজাইডিং অফিসার তিনি কি ইলেকশনের আগে জানতেন যে ভোট এরকম হবে? ওনার পজিশন থেকে কি তখন বিপ্লব করার অবস্থা ছিল? কোনো অবস্থা ছিল না। যেমন ধরেন, আমি এই কথাটা আরেকদিন বলেছিলাম যে আমাদের এখনকার যে জনপ্রশাসন সচিব, তিনি খুব গর্ব করে প্ল্যানেতে বারান্দায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে একজন ডিসিও প্রতিবাদ করেন নাই। তো এখনকার ডিসিরা যদি মনে করেন যে না, আমার জনপ্রশাসন সচিব বলেছেন
যে কোনো ডিসি প্রতিবাদ করেননি, আসেন আমরা এবার একটু প্রতিবাদ করি, আমরা অ্যাপ্রিহেন্ড করতেছি যে নির্বাচন ভালো হবে না, আমি একটু হালুম করে চিৎকার করলাম। সম্ভব? করবে না। তা আগেও যেমন করেনি এখনও করবে না। তা এখন মনে করেন যে আপনার সামনে নির্বাচন হবে, যখন হয় হোক। নির্বাচন হওয়ার সময় তখন দেখা গেল কি যে আপনার আগেও যেটা হয়েছে যে আপনার ভোট কেন্দ্রে হয়তো হুন্ডা কয়েকটা চলে এসছে, এসে সন্ত্রাস তৈরি করেছে, এগুলো ঘটেছে। এটা যে একেবারে ঘটেনি তা না, আগেও ঘটেছে। এখন সেই ঘটার সময় পুলিশ গুলি করেছে, গুলি করে লোকজন মারা গেছে, এটা সব সময়কার নির্বাচনে 70 থেকে গোনেন এগুলো হয়েছে। এখন ধরেন আপনি এখন যে অবস্থা, এখন যদি আপনি গুলি করতে যায় পুলিশ, পুলিশ গুলি করবে না এই কাজগুলো নিলে। কারণ পুলিশ গুলি করলে ভয় আছে যে আপনি জুলাই আগস্টে তো পুলিশ গুলি করে তো শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়েছে, কারণ পুলিশ তখন অন ডিউটি এবং পুলিশের যে দায়িত্ব পুলিশ পালন করেছে। আজকে বলতেছেন যে তুমি এটা ভুল দায়িত্ব পালন করেছো, অতএব তোমার শাস্তি হবে। তো তখন ইলেকশনের সময় যদি চিন্তা করে বাবা যারা এসব এখন করতে আসছে তারাই যদি যেতে, তারা তো আমাকে বলবে যে আমি ভুল করতেছি, অতএব আমি চুপচাপ। আমি চুপচাপ, আপনি এগুলো হবে, ঘটবে। তখন আপনি দেখা গেল যে ব্যালট বক্স থাকবে না, আপনি পুলিশকে জিজ্ঞেস করবেন যে কেন, ওরা যদি যেতে পারে, যেতে পর যদি আমাকে বলে যে তুমি কেন বাধা দিছিলে, অতএব তুমি খাতারনাক, তোমাকে আমি এখন আটকাই দিলাম, কি করব? সমাধানটা কোথায় ছোট্ট করে বলে শেষ করতে হবে। সমাধানটা হচ্ছে যে রাষ্ট্র রাষ্ট্রের মতন চলবে। আমি আজকে আছি, আমি হয়তো আর কতক্ষণ আমি থাকবো, ব্যক্তি আমি কিন্তু দীর্ঘদিন। মানে রাষ্ট্র সরকার গুলিয়ে ফেলা যাবে না, তাই? রাষ্ট্র সরকার ব্যক্তি গুলিয়ে ফেলা যাবে না। আমরা যারাই ক্ষমতায় যাই, ভাই সেই গোপালকে যখন আমরা সেই প্রকৃতিপুঞ্জরা যখন গোপালকে রাজা বানালো নির্বাচিত করে 750 সালে, মানে 750 সালে, গোপালও যে রাজা হয়ে গেল। আপনার কি সুন্দর সুযোগ আসছিল আমাদের দেশে আজকের থেকে 1500 বছর আগে গণতান্ত্রিকভাবে নির্বাচনের। সেই সুযোগকে আমরা তখনও নষ্ট করেছি, করে গোপাল রাজবংশ প্রতিষ্ঠা করলো। আমরা কিন্তু যেই ডক্টর ইউনূস সাহেবের মতন একজন আমাদের দেশে 1 নম্বর ব্যক্তি, তিনি শ্রদ্ধার দিক থেকে, সেই ব্যক্তিকে আমরা এখন বলতেছি আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন। তার মানে কি গোপালকে যেরকম আমরা রাজা বানিয়েছিলাম, ইনাকেও এখন আমরা রাজা বানাচ্ছি। আমরা কিন্তু যে ক্ষমতা আসে তাকে আমরা রাজা বানাই, আমরা এই যে রাজা বানাই এবং তিনিও মনে মনে রাজা হয়ে যান, যেটা শেখ হাসিনাও রাজা হয়েছেন, অতীতেও সবাই রাজা হয়েছেন। এখনো কিন্তু আমরা ইনাকে রাজা বানানোর প্রবণতায় আছি, উনি রাজা হওয়ার মানসিকতায় চলে যাচ্ছেন। ফলে হচ্ছে কি কিছুই হবে না, কিছুই হবে না। এই হতাশা থেকে আমরা আসার কথা বলে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। অনেক হতাশা আছে, সমীকরণ মিলতে গিয়েও কেন জানি মেলে না, সেজন্যই আসলে এত কথা বলা। কারণ আমরা জানি গণতন্ত্রের পথকে সুগম করার জন্য এই আলোচনা এবং এই মত প্রকাশটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে কথা বলতে আপনাদের সামনে আবারও হাজির হব। আজকে বিদায় নিচ্ছি।